জল ছাড়ার বন্যা দাসপুর, ঘাটাল, উদয়নারায়ণপুর, আমতা এই জায়গাগুলো বীরভূমের কিছুটা অংশ বর্ধমান প্রতিবার ভেসে যাচ্ছে। আমি খানাকুল যাচ্ছিলাম, যেতে পারলাম না, প্রায় 2 তলা বাড়ি সমান সমান জল। জল যেভাবে বাড়ছে একটু আগে থেকেও লোককে কিন্তু রেস্কিউ করতে হবে। এই জলবন্দী মানুষদের কথা আজ সরাসরি প্রধানমন্ত্রীর কানে পৌঁছে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। শোনাবো সেই এক্সক্লুসিভ কনভারসেশন, কি বাক্যালাপ হলো ফোনে। তবে তার আগে আজ কোন কোন ইস্যুতে আমাদের জনতার দরবারে নজর থাকবে আসুন দেখি এক নজরে। ফোনের পর সরাসরি চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকার প্রধানমন্ত্রীকে। এছাড়াও বছর বছর ম্যানমেড বন্যা, প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠির বিষয়বস্তু এটাই। 3 নম্বর নজর থাকবে যে ইস্যুর দিকে। রাজ্যসভায় তৃণমূলের 6 সাংসদকে সাসপেন্ড করা হলো, যদিও একদিনের জন্য। এরপর ভোট পরবর্তী হিংসা নিয়ে আশীর্বাদ যাত্রার পরিকল্পনা বিজেপির। আর কোন দিকে আমাদের নজর থাকবে? বন্যায় অন্যের ছাড়ে দিন কাটিয়ে বাড়ি ফিরল যে 11 দিনের শিশুকন্যা, তাকে আর জনতার দরবারে আপনাদের সামনে আনবো। আমরা এই সব বিষয়ে আলোচনা করবো, তা আমার অতিথিরা থাকবেন আমাদের সঙ্গে। সঙ্গে থাকুন আপনিও, আর শুরুতেই শুনুন সেই এক্সক্লুসিভ বাক্যালাপ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আজ সকালে ফোন করলেন বন্যা পরিস্থিতি দেখে সরাসরি প্রধানমন্ত্রীকে। নমস্কার। নমস্কার। বন্যায় রাজ্যের অবস্থা খারাপ। আমি বন্যা পরিস্থিতি দেখতে যাচ্ছি। হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া খুব খারাপ, বাই রোড যেতে হচ্ছে। শুনেছি খুব বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টিতে পরিস্থিতি এত খারাপ নয়, ডিভিসি না বলে জল ছাড়ছে। প্রতিদিন লক্ষ কিউসেক করে জল ছাড়ছে। পশ্চিমবঙ্গ এমনিতেই নদীমাতৃক দেশ। বিহার ঝাড়খণ্ডের বৃষ্টির জলও বাংলায় ঢুকছে। তবে ডিভিসির জল ছাড়ার জন্যই লক্ষ লক্ষ মানুষ বিপর্যয়ের সামনে। আমি কথা বলছি। জলাধার ড্রেজিং করায় না ডিভিসি। আমি আগে অনেক চিঠি লিখেছি, বহুদিন ধরে বলে আসছি, আপনি একটু দেখুন। নিশ্চয়ই দেখব দিদি, আপনি চিন্তা করবেন না, যে কোনো প্রয়োজনে ফোন করবেন। এরপরেই কিন্তু টুইট করা হয় পিএমও থেকে এবং প্রধানমন্ত্রী আশ্বাস দেন তিনি খতিয়ে দেখবেন। এবং এই মুহূর্তে সেই টুইটের ছবি আপনাদের দেখাচ্ছি। এর সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দিই, কেন্দ্র ঘোষণা করলো রাজ্যে বন্যার জন্য এইবারে যারা মারা গিয়েছেন তাদের 2 লক্ষ টাকা পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং 50,000 টাকা যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা এই বন্যায়, তাদের পরিবারকে অর্থ সাহায্য করা হবে। সকালে খতিয়ে দেখার আশ্বাসে টুইট পিএমও থেকে করা হয়েছিল, বিকেলে এই আশ্বাসবাণী এলো অনেকটাই। আর এরপর আজ আমার সঙ্গে যারা অতিথি আছেন তাদের সঙ্গে পরিচয়টা করে নিই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাপস রায়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং নেতা, সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা। আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, রাজনৈতিক বিশ্লেষক, আরো এক রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। এবার আসুন আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সড়ক পথে যেতে বাধ্য হলেন, যখন আকাশ পথে খারাপ ওয়েদারের জন্য তিনি যেতে পারলেন না, তিনি একদম শাড়ি গুটিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে রইলেন। কি বললেন সেই অবস্থায়? প্রথম দেখিয়েছিলাম আমরা, শুনুন আবার। জল ছাড়ার বন্যা প্রতি বছর এখানকার মানুষ আগের বছর মনে হয়নি, তার আগের বছর হয়নি, 2 বছর হয়নি। তার কারণ আমরা পুরো মনিটরিং করে ঠিক করেছিলাম একটা অন্য ভদ্রলোক ছিল ডিভিসিতে। এখন আবার নতুন একজন এসেছেন, এসেই জল ছেড়ে দিয়েছেন। ডিভিসি যতক্ষণ পর্যন্ত সংস্কার না হচ্ছে ততক্ষণ আমাদের এর থেকে রূপপাত। ডিভিসিকে আমি এখনো বলবো, সরকারকে বলছি যে ডিভিসির খাল সংস্কার ব্যবস্থা করুন। আরামবাগ, শিলাবতী, দাসপুর, ঘাটাল, উদয়নারায়ণপুর, আমতা এই জায়গাগুলো বীরভূমের কিছুটা অংশ বর্ধমান প্রতিবার ভেসে যাচ্ছে। লোকের বাড়িঘর থেকে শুরু করে, কৃষিকার্য থেকে শুরু করে, দোকান ব্যবসা থেকে শুরু করে সবকিছু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমি মনে করি কেন্দ্রীয় সরকারের সতর্ক হয়ে ডিভিসির খাল সংস্কার করা উচিত। সম্মাননা শুরুতেই ম্যানমেড বন্যা বছর বছর হয় এবং প্রধানমন্ত্রী বলছেন খতিয়ে দেখবেন বিষয়টা। আমি যখন কলেজ ছেড়েছিলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলের বিরোধী নেত্রী,
তখন থেকে এই শব্দবন্ধটার সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম, ম্যানমেড বন্যা। তো তারপরে তো আমরা দেখেছি 7টা বার টার্মে এমপি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 35 বছর, তারপরে 10 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী, 10.5 বছর প্রায় হতে চলেছে। প্রশ্নটা হচ্ছে 45 বছর থাকার পরও ম্যানমেডটা কি কনসেপ্টটাকে বদলানো গেল না? এক। দ্বিতীয়ত কথা হচ্ছে, কথায় কথায় ম্যানমেড কথাগুলো না বলে এই মুহূর্তে দাঁড়িয়ে রিলিফ মেটেরিয়াল ঠিকঠাক মানুষকে উদ্ধার করা, সেইগুলোর দিকে ফোকাস করা দরকার ছিল। কলকাতার মানুষে আজকেও পাতিপুকুরে বাস ডুবে গেছে, তাহলে কি কলকাতায় উম্যানমেড বন্যা হয়েছে? এসব হাস্যকর কথা বলে লাভ কি? মানুষের দুর্যোগের সময় মানুষের পাশে থাকা মুখ্যমন্ত্রী সঠিকভাবেই গেছেন, বন্যা বিধ্বস্ত মানুষের কাছে গেছেন, আরো আগে গেলে আরো ভালো হতো, কিন্তু গেছেন। কিন্তু এইসব অবান্তর কথাবার্তা বলে মূল বিষয়ের ফোকাসটাকে ঘুরিয়ে দিয়ে এই মুহূর্তে রাজনীতি না করাটাই বোধহয় শ্রেয় ছিল, সেটা মুখ্যমন্ত্রী সুলভ হতো। জানি না কবে ম্যানমেড বলে কিন্তু তার ব্যাখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি কি কারণে জল ছাড়ছে এবং রাজ্য অন্ধকারে, এগুলোও বলেছেন। সুতরাং এটাকে আপনি আজগুবি কথা বলছেন। তাপসদার উত্তর দেবেন, আমি আসবো, আপনি আবার বলবেন। তাপসদা, না, সমস্যা হলো যে 6টা জেলা ক্ষতিগ্রস্ত, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কথা হয়েছে, যেটা স্বাভাবিক, রাজ্যের প্রধান এবং দেশের প্রধান, চিঠি দেওয়া হয়েছে এবং 16 জন মানুষ মারা গেছে। এরকম একটা পরিস্থিতিতে 50,000 কিউসেক জল প্রতি ছাড়ার কথা, তার 3 গুণেরও বেশি ছাড়া হয়েছে। 1,52,000 কিউসেক জল ছাড়া আছে। তা এটা মানুষের দ্বারা তৈরি এবং এটা চিরকাল ডিভিসি এই কাজটা করে আসে, এটা নতুন কিছু নয়। ডিভিসি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি, আর 3টে রাজ্য এর সঙ্গে জড়িয়ে, মানে স্টেক হোল্ডার্স। তাহলে পরে ইন্টারভেনশন অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অবভিয়াস। এইবার প্রশ্ন হলো যে এদের সমস্ত জল ধারণের ক্ষমতা কমে গেছে, সে মাইথন হোক আর পাঞ্চেত হোক, আর ওদিকে তো রয়েছে ঝাড়খণ্ডের ড্যামগুলো। প্রশ্ন হলো যে একটা অরিজিনাল প্ল্যানে ছিল যে 6 ড্যাম বেলপাহাড়ি ঝাড়খণ্ডে, কেন হয়নি? 90% আউটলেটটা এই জল ছাড়লে সেটা থ্রু বেঙ্গল, সেই 10% মাত্র অন্য রাজ্যের, এবং 50%রও বেশি নাব্যতা কমেছে, জল ধারণের ক্ষমতা কমেছে। তো এটা টপ প্রায়োরিটি বেসিসে কতবার বলা হয়েছে, একবার তো নয়, বারংবার বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, নাথিং নিউ। সুতরাং ডিভিসি তো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি অ্যান্ড 3 স্টেটস আর স্টেক হোল্ডার্স। তো সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট টপ প্রায়োরিটি দিয়ে এটা কাজ করা উচিত। কি কাজ করা উচিত? ডিসিল্টিং। কি কাজ করা উচিত? অগমেন্টেশন। কি কাজ করা উচিত? রিং এমব্যাঙ্কমেন্ট। কথা যখন বলছেন, সন্ময়দা যা দিয়ে শুরু করলেন এ কথা সত্যি, ম্যান মেড বন্যা এই শব্দবন্ধ তো বাংলার মানুষ নতুন শুনছেন না। ডিভিসির দিকে আঙুল তোলা এ রাজ্যের সরকারের, এটাও বাংলার মানুষ নতুন দেখছেন না। তবে ডিভিসির নিজস্ব কিছু যুক্তি রয়েছে। দেখুন রাজ্য বনাম ডিভিসির এই বন্যা নিয়ে বাকযুদ্ধ। ডিভিসি যতক্ষণ পর্যন্ত সংস্কার না হচ্ছে ততক্ষণ আমাদের মাধ্যমে এর থেকে রূপপাট। ডিভিসিকে আমি এখনো বলবো, বলেছি যে ডিভিসি খাল সংস্কার ব্যবস্থা করুন। ডিভিসির যে এখন ধারণ ক্ষমতা আছে, যে অরিজিনাল প্ল্যান ডিভিসি যেটা হয়েছিল, তার শুধু 36% আমাদের ক্ষমতা আছে, 36% আমাদের ক্ষমতা নেই পুরো বন্যাকে আটকানো। বছর বদলায়, ছবি বদলায় না। পড়শি বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি হলেও ভাসে দক্ষিণবঙ্গের নানা এলাকা, কারণ জল ছাড়ে ডিভিসি। এ নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করে বুধবার ডিভিসিকে চিঠি দিয়েছে সেচ দপ্তর। তারা লিখেছে, রাজ্যকে না জানিয়ে অতিরিক্ত জল ছাড়া বন্ধ করুক ডিভিসি, অবিলম্বে জলাধারগুলি ড্রেজিং করুক।
কেউ বলতেই পারেন ঝাড়খণ্ড বা সংলগ্ন এলাকায় বৃষ্টি হলে সেই জল জমা হয় ডিভিসির জলাধারগুলিতে। জল বাড়লে লকগেট খোলা ছাড়া আর কি বা উপায় আছে ডিভিসির কাছে? কিন্তু এখানেই ওঠে সংস্কারের প্রশ্ন, কারণ সংস্কারের অভাবে পলি পড়ে পড়ে জলাধারগুলির জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে, তাই ভারী বৃষ্টি হলেই জল ছাড়তে হচ্ছে। একথা স্বীকার করে নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। অ্যাভারেজ 150 mm এর মতন রেনফল হয়েছে আর খুব শর্ট টাইমের মধ্যে, 2-3 দিনের মধ্যে, এবং সেই জন্য হিউজ জল এসছে আমাদের ড্যামে। যে এখন ধারণ ক্ষমতা আছে, যে অরিজিনাল প্ল্যান ডিভিসি যেটা হয়েছিল তার শুধু 36% আমাদের ক্ষমতা আছে, 36%। আর নিচে যে জলটা যায়, আমাদের ড্যামের নিচে যে জলটা যায় তার ধারণ ক্ষমতাটাও 50-60% কমে গেছে। পুরোপুরি আমরা আমাদের ক্ষমতা নেই পুরো বন্যাকে আটকানো। পঞ্চায়েত ড্যামের আয়ু হলো 75 বছর। যদি আমরা এই পলি পরিষ্কার করতে যাই তাহলে আমরা হিসাব করে দেখেছি প্রায় 50,000 কোটি টাকা খরচা হবে দুটো ড্যামের পলি পরিষ্কার করতে, 50,000 কোটি টাকা। এবং সেটা রেকারিং এক্সপেন্ডিচার হবে, আবার 5 বছর পরে আবার করতে হবে। তাহলে এই জল যন্ত্রণা থেকে মুক্তি কিভাবে, কবে? প্রশ্ন উঠছে, মিলছে না উত্তর। নিউজ 18 বাংলা। সন্ময়দা, তাহলে বাস্তব কি এটাই? বছর বছর অভিযোগ আসে আর কিচ্ছু করা হয় না, তাই অভিযোগটা আবার রেকর্ড করে প্রতি বছর। না, আমার এখানেই প্রশ্ন, ধরুন 22 জন এমপি নিয়ে রাজ্যের 22 জন এমপি তো শাসক দলের আছেন, তাদের লোকসভায় কতদিন এগুলো নিয়ে প্রশ্ন করতে দেখেছেন বা আপনি বা আমি শুনেছি? এক। দ্বিতীয়ত হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে বঙ্গ নাম নিয়ে আলোচনা হয়েছেন বলে বেরিয়ে আসেন। বলতে পারেন না যে ডিভিসির পলি জমার ব্যাপারে ব্যবস্থা করা হোক? সেটা তো এজেন্ডায় থাকে না কেন? আসলে মন পড়ে আছে অন্যত্র, ফলে স্বাভাবিকভাবে ডিভিসির সমস্যা। সন্ময়দা, এটাও তো আপনাকে প্রেস করতে হবে, কত প্রোঅ্যাক্টিভ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ওই জলে দাঁড়িয়ে ওখান থেকে প্রধানমন্ত্রীকে ফোন করছেন। এটাও কি খুব আমরা সাধারণভাবে দেখে অভ্যস্ত না? আমি বিশ্বাস করুন পিউ, আমি আহ্লাদিত হয়েছি 2 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী কথা না বলে এখন বন্যার সামনে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কথা বলছেন। এটাই তো দরকার। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত কথা হবে। সেই কালচারটা এতদিন ভুলে গিয়েছিলেন কেন? 2 বছর দিল্লি যাত্রা। তবে গুড জেস্টার কিন্তু পিএমও দেখিয়েছে, একটু আগে টুইট করে ক্ষতিপূরণ এবং সকালে টুইট করে আশ্বাস। মানে আমি আক্তারদার কাছে আসি। আক্তারদা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা পরিদর্শনে গেলেন, তিনি আকাশপথে যেতে পারলেন না, সড়ক পথে, সেখান থেকে প্রধানমন্ত্রীকে ফোন করলেন, এই যে একটা প্রোঅ্যাক্টিভ একজন মুখ্যমন্ত্রী, এটা নিশ্চয়ই তাকে রাজনৈতিকভাবে ডিভিডেন্ড যখন দেবে, কিন্তু এটা কি খুব স্বাভাবিক? মানে আপনি স্মরণ করতে পারছেন? এর তো অনেক প্রটোকল থাকে, সময় ঠিক করা থাকে, তারপর 2 প্রশাসক কথা বলবেন, আমরা এটা দেখে অভ্যস্ত। কদিন আগে তো বিধানসভা ইলেকশন গেল, আমরা কি এটা এজেন্ডা হিসেবে দেখেছিলাম কোন দলে? যে করে অঞ্চলে বিধানসভা ইলেকশন হলো, সে ঘাটাল বলুন আর উদয়নারায়ণপুর বলুন না খানাকুল বলুন, কোন রাজনৈতিক দল এটা একটি ইস্যু করেছিল যে 5 বছর ছড়া 50,000 কোটি টাকা খরচ করে এই জলাধার গুলোকে সংস্কার করতে হবে, ডিভিসি সংস্কার করতে হবে? এটা আলোচনা হয়নি, কারণ মানুষ ওটা খায়নি। একদিকে ধর্ম ছিল, একদিকে খেলা ছিল, খেলা ধর্মের সমান নয়। আর বছর বছর এই বন্যাটা উদয়নারায়ণপুরে হচ্ছে। আমার জন্ম ওই দিকটাতেই, আমি ওই অঞ্চলটাকে অত্যন্ত ভালোভাবে চিনি। অত্যন্ত নিচু জায়গা, ওখানে একটা বাঁধ বাঁধা হয়েছিল বাম আমলে, অনিল বসু বেঁধেছিলেন বাঁধ। তার উল্টো দিকে তখন জলটা চলে যেত, তো উল্টো দিকে যেদিকে জলটা চলে যেত একটু উঁচু জায়গা, সেখানটায় যদি জলটাকে কিছুটা বাইপাস করা হতো তাহলে এখানটা যেহেতু অতি নিচু, তাহলে বন্যাটা অতি ভয়ঙ্কর ভাবে দেখা দিত না। তবে আপনার এই কথাটা আমার একটা ভীষণ ইন্টারেস্টিং লাগলো, এটা মানুষ খায়নি, ধর্মকে অনেক বেশি খাওয়ানো গেছে। সুমনদা, সত্যি যখনই বন্যা পরিস্থিতি হয় তখনই এই শব্দবন্ধগুলো সামনে আসে। সারা বছর ধরে রাজনৈতিক এজেন্ডা, ইশতেহারে এর জায়গা কোথায়? না পিউ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি কেউ মন দিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল দুজনের ইস্তাহারই দেখে, দুজনের ইস্তাহারেই বাঁধ এবং বন্যা ছিল। তাপস রায় এখানে আছেন, তাপস রায়ের মনে থাকবে যে মানস ভূঁইয়া যিনি এখন এমএলএ, তিনি যখন বিরোধী নেতা ছিলেন তখন থেকে তিনি কিন্তু পশ্চিম মেদিনীপুরের বন্যা নিয়ে কথা বলছেন। ব্যাপারটা নতুন না, সমস্যাটা হচ্ছে যে যেটা আরেকটা পয়েন্ট যেটা আপনি তুললেন, অর্থাৎ ডিভিসি এই সংস্কারটা করে না কেন? এইটা কিন্তু সরকারের দায়িত্ব, এটা যে কোনো সরকারের দায়িত্ব,
এবং আমাদের ভারতবর্ষে যে এই যে ইন্টারস্টেট রিভার ডিসপিউটগুলো তো 1956-এর একটা আইন দিয়ে চলে, এবং এটা কনস্ট্যান্ট, মানে এইটা যে কত বড় সমস্যা, সেই সমস্যাটা বোধহয় আমরা নির্বাচনী ইস্তাহারে লিখি, কিন্তু যখন আমাদের এক্সিকিউশন যায় তখন সরকার নজর দেয় না। আমি সন্ময়দাকে একটা খুব বিনীতভাবে জিনিস মনে করে দেবো যে সন্ময়দা যেটা তৃণমূলের 22 জন এমপির কথা বলছেন, বিজেপির 18 জন এমপিও তো আছে, তারা কেন কিছু বলেননি? তারা কোথায় ছিলেন? এবং মজার কথা হচ্ছে যে ডিভিসির যে অববাহিকা বা দামোদরের অববাহিকা, সেখানে বিজেপি বেশি জিতেছে, দুর্গাপুর বলুন বা বাঁকুড়া বলুন, তো সেখানে কোথায় ছিলেন? দেখুন, সমস্যাটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই কুমুদ রঞ্জন মল্লিকের কবিতাটা পড়েছি, বাড়ি আমার ভাঙনধারা অজয় নদীর বাঁকে, কিন্তু কুমুদ রঞ্জন মল্লিকের, মানে আমি কুমুদ রঞ্জন মল্লিকের পরিবারের অনেককে চিনি, কিন্তু এখনো অবধি সেই কোনো সংস্কারটা হয়নি। আজকেও আমি সকালে খবর না দেখছি, তাহলে কি এখানে আক্তারদা যে পয়েন্টটা বললেন, যেগুলো ঠিক হয়ে গেলে রাজনীতিটা কি নিয়ে হবে? কোথাও কি ইস্যুর অভাব হয়ে যাবে? রাজনৈতিক দলগুলো কি এটা ভাবছে? হ্যাঁ, একদম। কিন্তু আমি কাজী মাসুম আক্তারের যে পয়েন্টটার সাথে ডিফার করছি, প্রত্যেকের ইস্তাহারে থাকে কিন্তু এক্সিকিউশনে আসে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। কেন? সেটাই সমস্যা, যে মানে অনেক সমস্যা হচ্ছে। কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে, কোনো রাজনৈতিক দূরদর্শিতা রয়েছে এর পেছনে? এই প্রশ্ন তো আসেই। আমি এই নিয়ে তর্কতে আঙুল ওঠা ছাড়া অন্তত আর কিছু আমি দেখতে পাচ্ছি না। তাই চলুন আজ সংসদের অন্দরের ছবিটা আপনাদের দেখাই, যেখানে ওয়েলে নেমে বিক্ষোভ করছিলেন তৃণমূল সাংসদরা। প্ল্যাকার্ড হাতে চেয়ারম্যান তাদের বলেন, সতর্ক করেন, তারা মানেন না। একদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় 6 জন সাংসদকে। Advise your members to meet at 2 p.m. পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিবৃতি দাবি। বুধবারও প্রতিবাদের ঝড় রাজ্যসভায়। সকালেই বিরোধীদের সতর্ক করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। অভিযোগ, তারপরেও ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, যার জেরে সাসপেন্ড তৃণমূলের রাজ্যসভার 6 সাংসদ। চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ, বুধবারের জন্য সাসপেন্ড করা হয় দোলা সেন, নাদিমুল হক, মৌসম নূর, শান্তা ছেত্রী, আবির রঞ্জন বিশ্বাস এবং অর্পিতা ঘোষকে। এর আগে বাদর অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। এবার একদিনের জন্য আরও 6। এর প্রতিবাদে এককাট্টা বিরোধীরা। খেলা হবে হ্যাশট্যাগে ডেরেক ওব্রায়েনের টুইট। মোদী শাহের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একজোট বিরোধীদের দেখতে সংসদে আসুন। অভিষেকের নিশানায় মোদী। অভিষেকের কটাক্ষ, তৃণমূল সাংসদদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা দেখিয়ে দিচ্ছে বিজেপির 56 ইঞ্চির গডফাদার নতি স্বীকার করছেন। তৃণমূল সাংসদদের সাসপেন্ড করে মুখ বন্ধ করা যাবে না। সত্যের জন্য লড়াই থেকে 1 ইঞ্চিও সরব না। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে। সরকার চালিয়ে যাক। অসভ্যতা চূড়ান্ত হচ্ছে। এ তো রাজ্যসভায় হয়েছে, লোকসভারও সবকটা টিএমসি সাংসদকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। যে অভব্যতা ওনারা করছেন, পশ্চিমবাংলার মানুষের মাথা নত করে দিচ্ছেন, সারা দেশ দেখছে। এটাই বোধহয় খেলা হবে নমুনা। আন্দোলন চলবে, তৃণমূলের সব সাংসদকেও যদি বহিষ্কার করে দেয় তারপরেও কিন্তু আন্দোলন চলবে। আজকে বিরোধীরা অনেক বেশি ঐক্যবদ্ধ। রাজ্যসভার লবিতে মোদী বিরোধী স্লোগান তোলেন সাসপেন্ডেড সাংসদরা। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। তবে নিজেদের অবস্থানে একদম অনড় রয়েছেন তৃণমূল প্রতিনিধিরা, তৃণমূলের সাংসদরা। পাপড়ি চাট অবস্থানেও তারা অনড়। আমরা দেখিয়েছি গতকাল কিভাবে পাপড়ি চাট খাচ্ছিলেন ডেরেক ওব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। এই পাপড়ি চাট নিয়ে রাজনীতি অব্যাহত। পেগাসাস নিয়ে আলোচনার দাবি। বুধবারও দফায় দফায় পণ্ড সংসদের 2 কক্ষের অধিবেশন। হট্টগোলের মধ্যেই লোকসভায় 2টি বিল পাশ করালো কেন্দ্র। একই ছবি রাজ্যসভায়। আলোচনা বিতর্ক ছাড়া বিল পাশ কি করে, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এভাবে দ্রুত বিল পাশকে পাপড়ি চাট তৈরির সঙ্গে তুলনা করেছেন তৃণমূলের ডেরেক ওব্রায়েন। পাল্টা সুর চড়িয়েছে সরকার পক্ষ। अगर उनको चाट पापड़ी से कोई एलर्जी है तो फिश करी खा लें, लेकिन पार्लियामेंट को फिश मार्केट ना बनाए। আমি বলবো নগভীকে বাংলাকে ওরা যেমন ফাপড়া, ধোকলা আর গাটিয়ার বাজার করতে এসেছিল না, ওরা
বাংলার মানুষ তো সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েই তো মাছ ভাত খাচ্ছে। বাংলার মানুষ সুখে আছে, মাছে ভাতে আছে। মোদী সরকারের দাবি তারা সংসদে আলোচনায় রাজি। বুধবারের পাল্টা বিবৃতি বিরোধী দলগুলোর। 14 বিরোধী দলের 18 নেতার যৌথ বিবৃতিতে দাবি বিরোধীদের ওপর দোষ চাপিয়ে মিথ্যা প্রচার করছে কেন্দ্র। কেন্দ্রের ঔদ্ধত্য আর জেদেই সংসদে অচলাবস্থা। জাতীয় নিরাপত্তার জন্যই পেগাসাস নিয়ে আলোচনা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের 2 কক্ষে বিবৃতি দিন। কৃষি আইন নিয়েও বিতর্কের দাবি তুলেছেন বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল সহ 14 দলের নেতারা যৌথ বিবৃতিতে সই করেছেন। 13ই আগস্ট পর্যন্ত চলবে অধিবেশন। শেষ পর্যন্ত কি আলোচনায় রাজি হবে মোদী সরকার? স্নায়ুর লড়াই তুঙ্গে। নিউজ 18 বাংলা। তাপসদা, আপনারা সহ বাকি বিরোধীরা চাপ বাড়িয়ে যাচ্ছেন, এটা খুব ভালো করে বুঝে যে পেগাসাস দিয়ে একেবারেই আগ্রহী নয় সরকার পক্ষ আলোচনা করতে। এর আউটকাম কি? একটার পর একটা বিল পাস হয়ে যাচ্ছে। সেটার জন্যই তো ডেরে প্রতিবাদ করেছে এবং বলেছে যে এভাবে তো হয় না। পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে বিল আসে, পাস করতে হয়, আলোচনা হয় এবং তারপরে সেটা পাস হয়, আইনে রাষ্ট্রপতির কাছে যায়, আইনে পরিণত হয়। এরা দেখছি সাসপেন্ড করতে ব্যস্ত। পারলে পরে ওরা লোকসভা, রাজ্যসভা আর যে কটা আছে আমাদের সাংসদ সকলকেই ওরা সাসপেন্ড করে দিক। ওরা পারলে তো ওই যে এক দেশ, এক নীতি, এক নেতা, এক দল, এই যদি ওদের দৃষ্টিভঙ্গি হয় তাহলে ওরা ভারতবর্ষের সব দলকেও কোনোদিন সাসপেন্ড করে দিতে পারে, বা সেই দিকেই হয়তো এগোচ্ছে বা এগোবে। তো সুতরাং এদের কাছ থেকে, এই দল বা এই সরকারের কাছ থেকে এর বেশি কিছু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, অন্যান্য রাজ্যের মানুষ আশাও করে না। সম্মানা না, ব্যাপারটা হচ্ছে যে আমরা তো জানি যে আন্দোলন, স্লোগান, হইচই, হল্লা সেটা তো রাস্তার জিনিস, কিন্তু রাজ্যসভা, লোকসভায় নির্বাচিত হয়ে যাব, ভারতবর্ষ রাষ্ট্রের কয়েক কোটি টাকা সেখানে খরচা হবে। আমি বিতর্কে অংশগ্রহণ করব না, আমি আলোচনায় অংশগ্রহণ করব না, আমার কথা আমি সেখানে তুলে ধরবো না, আর সেখানে ওয়েলে নেমে বিক্ষোভ, তো কেন্দ্রীয় সরকার তো বিলগুলো পাশ করাবে। ক্ষতিকার হচ্ছে বিরোধী দলের। বিরোধী দল তো এই সুযোগগুলোকে নিতে পারতো। আমি আপনাকে প্রশ্নটা করি, এগুলো রাস্তার জিনিস আপনি বলছেন। এই রাজ্যে এই নতুন বিধানসভা যেদিন শুরু হলো, ওয়েলে নেমে বিজেপির সাংসদরা বিরোধী দলনেতার নেতৃত্বে এমন বিক্ষোভ দেখালেন, পুরো স্পিচটাই কমপ্লিট করতে পারলেন না রাজ্যপাল। রাস্তার জিনিস কি সেদিন বিধানসভায় উঠে এসেছিল? পিউ, আপনাকে একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে একজন রাজ্যপালের বক্তৃতার ওপর ওয়েলে নেমে বিরোধিতা করা আর বিল পাস করার একসঙ্গে বিরোধিতা করা আমার মনে হয় এক জায়গায় আলাদা। কিন্তু আপনি বলেন রাস্তার জিনিস, তার মানে রাস্তার জিনিস কখনো কখনো ভিতরে যায়। বলি হ্যাঁ, তাপস দা আসছে এক্ষুনি। হ্যাঁ, বল শেষ করুন। ওয়েলে নেমে বিক্ষোভটা এক্সেপশন, মাঝে মাঝে হবে, সবসময় হবে? এটাই তো আমার প্রশ্ন। তৃণমূল তো বেসিক্যালি দিল্লিতে হল্লা পার্টিতে পরিণত। কে কংগ্রেস নেতৃত্ব দেবে না তৃণমূল নেতৃত্ব? হল্লা পার্টি তৃণমূল বেসিক্যালি জাতীয় রাজনীতিতে, সংসদে স্পেশালি। তাপস দা প্লিজ উত্তর দিন। আশমা সুমন দা। না, সন্ময়কে আমি দীর্ঘদিন চিনি। যখন কংগ্রেসের বক্তা হিসাবে যেত বা বলতো ডিবেটে, তখন ওর একটা ধার ছিল। বিজেপিতে গিয়ে পিউ সন্ময় ধারটা কমে গেছে। আমি আজকে এই কয়েকটা কথা এর আগের এবং এই মুহূর্তে কিছু কথা শুনে আমার মনে হচ্ছে যে এটা সন্ময় তো এরকম ধরনের কথা বলাতে অভ্যস্ত ছিল না, ওর ধারটা কমে গেছে বিজেপিতে গিয়ে। ধার কমে গেছে কেন? আপনাদের একটার পর একটা সাসপেনশন তাপসটা আপনাদের সাংসদরা তার মুখে পড়ছেন, শাস্তির মুখে আপনারা পড়ছেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। আচ্ছা, সন্ময় বলল যে আলোচনা করতে পেগাসে। আচ্ছা, শৃঙ্খলা তো এক নয়। শৃঙ্খলা, পেগাসাস নিয়ে তুমি আলোচনা করবে না, তুমি কিষাণ বিল নিয়ে আলোচনা করবে না, দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করবে না, ভ্যাকসিন নিয়ে আলোচনা করবে না, তুমি 7.5 বছরের 15 কোটি চাকরি আলোচনা করবে না। তাহলে এইগুলোর বিষয়ে বিজেপি নেতৃত্ব বা বিজেপির এই যে মুখপাত্র সন্ময় কি বলছে? তাহলে আলোচনাটা আলোচনা। আমি তো দীর্ঘদিনের বিধায়ক। আমি এবং তাপসদা দুজনেই সন্ময়দাকে অনেকদিন চিনি। তো ব্যক্তি সন্ময়দাকে ঊর্ধ্বে রেখে যদি বিজেপিকে নিয়ে আলোচনা করি, তাহলে যে কোনো কেউ
2011 30 জানুয়ারি, 2012 26 আগস্ট আর 2012 7ই সেপ্টেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির দুই প্রয়াত নেতা অরুণ জেটলি এবং সুষমা স্বরাজ কি বলেছিলেন আরেকবার দেখে নিতে পারে। বলেছিলেন গণতন্ত্রের অন্যতম কাজ হচ্ছে সংসদকে অচল করে দেওয়া এবং সন্ময় দ্বারা বিজেপির চেক করে নেওয়া উচিত। মানে মনমোহন সিং এর ওই সময় ভারতবর্ষের 75 বছরের ইতিহাসে সবচেয়ে কম দিন সংসদ চলেছিল শুধু বিজেপির বাধার জন্য। টিআরএস এর রেকর্ড অনুযায়ী রাজ্যসভা 66% আর লোকসভা 61%। অরুণ জেটলি আর সুষমা স্বরাজ করলে সেটা ভালো, আর ডেরেক ওব্রায়েন আর রাহুল গান্ধী করলে সেটা খারাপ। উত্তর দিন। না, প্রশ্নটা অন্য জায়গায়। সুমন এখন 90 তৃণমূল হয়েছেন, তো ফলে সুমন এখন বেসিক্যালি একটা জায়গা ভুলে যাচ্ছে। হলে অসন্ময়দা তো সদ্য বিজেপিতে গেছে। আমি সদ্য বিজেপি। না প্লিজ হ্যাঁ আমরা কে 90 সংখ্যান আমি ডেট ধরে বলছি তো। আপনি যা বলেছেন তো সন্ময়দা উত্তর দিচ্ছে প্লিজ সুমনদা। 26 আগস্ট অরুণ জেটলি সুষমা স্বরাজ সংসদে দাঁড়িয়ে যেটা বলেছিল সেটা সেদিনকে ঠিক ছিল। সেদিনকে মনমোহন সিং ছিলেন। আর আজকে নরেন্দ্র মোদী বললে পরে আমাদের সেটা বিশ্বাস করে নিতে হবে। না, সুমন সদ্য তৃণমূল হয়েছে বলে উত্তেজনা। আমি শুধু না এম্বারাসমেন্টের ব্যাপার না, যে প্রশ্নটার কথা বলি, ওয়েলএনএমএ সাসপেন্ডেড হওয়াটাই কি সংসদ অচল করার ফর্ম? ডিবেটে অংশগ্রহণ করে একবার পারলে ইউটিউবে গিয়ে স্ক্যামের সময় অরুণ জেটলি আমি আর ঝগড়া করতে দিতে পারছি না। একটা ছোট ব্রেকে আমাকে যেতে হবে। তো যেতে যেতে সংসদের একদম অন্যরকম একটা ছবি আপনাদের দেখাবো। আজ প্রথমবার সাংসদ, রাজ্যসভার সাংসদ হিসেবে জহর সরকার একদম বাঙালিয়ানা, 16 আনা বাঙালিয়ানা বই নিয়ে গেলেন সংসদের কক্ষে। সেই ছবি দেখছেন। একটা ছোট ব্রেক, আর তারপর ফিরে এসে আপনাদের দেখাবো আশীর্বাদ যাত্রা। কি ধরনের আশীর্বাদের কথা ভাবছে বিজেপি। ব্রেকের পর প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। দোসরা মে মুখ থুবড়ে পড়েছে বিজেপির পরিবর্তনের রথ। ভোট পরবর্তী বাংলা এবার নতুন রণকৌশল সাজাচ্ছে পদ্ম শিবির। ভোট পরবর্তী হিংসার অভিযোগে শান দিয়ে পথে। রাজ্যের 4 কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে রেখে কর্মসূচি। নিহত বিজেপি কর্মীদের বাড়ি যাবেন 4 কেন্দ্রীয় মন্ত্রী, যাবেন সাংসদ বিধায়করাও। কেন্দ্রীয় নেতাদের এলাকা ভিত্তিক রিপোর্ট দেবেন সাংসদরা। মঙ্গলবার দিল্লিতে বঙ্গের বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানেই শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্যরা রণকৌশল ঠিক করে দেন। নতুন মন্ত্রী হয়েছেন সারা দেশে, তাদের নিয়ে যাত্রা হবে, আশীর্বাদ যাত্রা। আমরা ঠিক করেছি সব শহীদদের বাড়ি বাড়ি যাব, যেখানে মারা গেছেন, উৎপীড়িত হয়েছেন, মন্ত্রীরাও যাবেন। আরে মাত্র কদিন আগে তো বাংলার মানুষ ওদের তো আশীর্বাদ করলো, ভালোভাবে গুছিয়ে আশীর্বাদ করলো, 200 পার করে দিল না। বাংলার মানুষ একেবারে ওদের আশীর্বাদ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে। হারের পর বিজেপি শিবির কার্যত ভাঙাহাট। জেলায় জেলায় দল ছাড়ছেন নিচুতলার কর্মীরা। এই পরিস্থিতিতেই রাজ্য জুড়ে নয়া কর্মসূচি বিজেপির। আগামী দিনে যাতে কর্মীদের মনোবল চাঙ্গা করা যায় এবং সংগঠনকে মজবুত করাই মূল উদ্দেশ্য এই কৌশলে। ক্যামেরা মনোজ কুমারের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তাপসদা, এটা শুধু একটা রাজনৈতিক যাত্রা, একটা জিনিস হাইলাইট করতে এরকমটা নয়। রাজ্যের 4 মন্ত্রী যারা বাংলার প্রতিনিধি, যারা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ, এই মন্ত্রীরা মানুষের কাছে পৌঁছবেন। এটার একটা রাজনৈতিক ফায়দা কি বিজেপি পাবে না? দ্বিতীয়ত আইনি লড়াই এই ভোট পরবর্তী হিংসা নিয়ে চলছেই, এবার রাজনৈতিকভাবেও আপনাদের এই আক্রমণটাকে সামলাতে হবে। হ্যাঁ, ওদের এই 4 জন তো রাষ্ট্রমন্ত্রী, বাংলা বিদ্বেষী এবং নারী বিদ্বেষী সরকার বা দল বিজেপি।
একজন মহিলা মন্ত্রী ছিল, তাকে সরিয়ে দিয়েছে। একটা ক্যাবিনেট মন্ত্রী জোটেনি। অবশ্য আমরা এই সমস্ত বলার পর নিউজ 18-এর ডিবেটের জেরে ওদের কপালে আবার একটা কারু শিখে না ছেড়ে, তো ক্যাবিনেট মন্ত্রী নেই। এখন কথা হলো সেই চারজনের আইদার কোনো কাজ দেয়নি ওদের ক্যাবিনেট মন্ত্রীরা, ওদের যারা সিনিয়র মিনিস্টার্স। সারা ভারতবর্ষ ঘোরার কথা, ভারতের মন্ত্রী চারজন ঘুরবে বাংলা। আর এটা আশীর্বাদ যাত্রা তো হবে না, এটা 24-এর কে সামনে রেখে ওদের অন্তর্জলি যাত্রা হবে। সম্মাদা প্লিজ উত্তর দিন। ব্যাপারটা হচ্ছে তাপসদা অনেক দিনের রাজনীতিবিদ, আমি ব্যক্তিগতভাবে ওকে রেসপেক্ট করি, কিন্তু রাজনৈতিক জ্ঞান কমছে কেন আমি জানি না। 2009 সালে লোকসভায় জেতার পর, মানে ইউপিএ 2 এর আমলে 6 জন হাফ প্যান্ট পরা মন্ত্রী তাপসদারাই পাঠিয়েছিলেন, কাজ ছাড়া মন্ত্রী, রাজ্য দখল করার মন্ত্রী। সেই ইতিহাসটা শুধু তাপসদাকে স্মরণ করিয়ে দিলাম। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে নারী বিদ্বেষের কথা বলছেন, আমি একটা ছোট্ট নারী প্রেমের কথা বলি, যেখানে রাষ্ট্রমন্ত্রী হয় সন্ময়, হাফ প্যান্ট মন্ত্রী হয় না। এই রাষ্ট্রমন্ত্রী, আমি কিন্তু রাষ্ট্রমন্ত্রী বলেছি, তুমি হাফ প্যান্ট মন্ত্রী বলে। আমাদের কিন্তু ক্যাবিনেট ছিল, তোমাদের ক্যাবিনেট নেই। আচ্ছা একটু বলে নি তাপসদা, ব্যাপারটা হচ্ছে পাণ্ডবেশ্বরে ভদ্রমহিলা ফোন করে বলছেন যে সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে পুরুষরা বাড়ি ফিরতে পারবে না, শুধু মহিলারা বাড়ি ফিরবে। কি কারণে বাকিটার ব্যাখ্যা করলাম না। এই তো নারী প্রেম বাংলায় রেখেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনারা আবার কি করে নারী বিদ্বেষের গল্প বলছেন? কত মানুষের, কত মহিলার সম্ভ্রমহানি করেছেন। তাপসদা একটু লজ্জা লাগে না? নারীর ভোট পাওনি, শোনো এবার সন্ময়, হ্যাঁ নিশ্চয়ই সন্ময়, বাংলায় 2,28,00,000 ভোট পাই। শোনো, তোমরা মুখ্যমন্ত্রীকে বারমুডা পরাবে বলেছিলে, দিলীপ ঘোষ পড়েছিল, দিলীপ ঘোষ বারমুডা পরাবে বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে। বাংলার নারীদের একটাও, বাংলার মা বোনেদের একটা ভোটও তোমরা পাওনি এবার, সেটা জানো কি? মহিলা নিয়ে ডিবেট চলবে, যখন মহিলাই এই ডিবেটের ইস্যু হয়ে সামনে এসেছে, তখন বিপ্লব দেব মহিলা ভোটারদের কথা মাথায় রেখে ত্রিপুরায় তাদের বিশেষ কিছু টাস্ক দিয়েছেন দলকে, যা অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টোটকার পাল্টা। দেখুন। ত্রিপুরার কর্মসংস্থান, নারী নিরাপত্তা, শিক্ষার মতো ইস্যুতে সুর চড়াচ্ছে তৃণমূল। পাল্টা আসরে খোদ এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় 47% মহিলা ভোট, সেদিকেই পাখির চোখ ঘাসফুল শিবিরের। মহিলা ইস্যুতে ত্রিপুরার বিজেপি সরকারকে বারবার বিঁধছে তৃণমূল। একটা সাংসদের উপর যদি এই ধরনের আক্রমণ বিজেপির গুন্ডারা করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মায়েদের নিরাপত্তা কোথায়? মহিলাদের কথা শুনতে কর্মীদের বাড়ি বাড়ি যেতে নির্দেশও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা পাড়ায় পাড়ায় মহিলাদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাজ্য বিজেপি মহিলা মোর্চাকে নির্দেশ বিপ্লব দেবের। কর্মীদের পদ ভুলে ত্রিপুরা জয়কে পাখির চোখ করার নির্দেশ অভিষেকের। বিপ্লব দেবও পাল্টা বলেছেন, শুধু পদ নিয়ে বসে থাকলে হবে না, মোদী সরকারের জনমুখী প্রকল্পের প্রচারে মন দিতে হবে। ডাবল ইঞ্জিন সরকার গড়েও লাভ হয়নি ত্রিপুরাবাসীর অভিযোগ তৃণমূলের। এবার কর্মীদের গতানুগতিক কর্মসূচির বাইরে যাওয়ার নির্দেশ বিপ্লব দেবের। 3 বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে প্রচারের নির্দেশ। ছাত্র যুব মহিলা ভোট নিশানা করেই ত্রিপুরার যুদ্ধে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভে বসা স্কুল পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘর বাঁচাতে মরিয়া বিপ্লব দেব। বিজেপি কর্মীদের নির্দেশ, নবম শ্রেণী থেকে সেকেন্ড ইয়ারের পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, পড়াশোনায় সাহায্য করতে হবে। অর্থাৎ একেবারে কাঁটে কাটাক্কার। ত্রিপুরাতেও সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। সন্মদা, এ রাজ্যে মহিলা ভোটারদের মন পেতে অনেকটা দেরিতে আপনারা ময়দানে নেমেছিলেন, তো সেই ভুলটাই শুধরে নিচ্ছেন ত্রিপুরায়? না দেখুন, আমি একটা কথা প্রথমেই তাপসদাকে একটু স্মরণ করিয়ে দিই যে তাপসদা বলছিলেন মহিলা ভোটারদের ভোট আমরা পাইনি। 2,28,00,000 তাহলে পুরুষ ভোট। এতটা অঙ্কে তাপসদা কাঁচা নয় আমি জানি, কিন্তু তাপসদা তর্কের খাতিরে বলে ফেলেছেন। আর হ্যাঁ, বিপ্লব দেবের সরকার সেখানে কাজ করেছেন, সেটা প্রচারের আওতায় আনবেন, নতুন করে কিছু নেই। এটা আমাদের চোখে লাগছে বাংলার এই কারণে যে যেহেতু এই মুহূর্তে তৃণমূল সেখানে পা রাখার চেষ্টা করছে, ফলে স্বাভাবিকভাবে বিপ্লবদের যে কর্মসূচিগুলো নিচ্ছেন সেটা আমরা বাংলায় আলোচনা করছি। দীর্ঘদিন ধরে এই আলোচনা, এই কাজগুলো কিন্তু ত্রিপুরায় চলছে। বিপ্লব দেবের আজকের কাজটা প্রচারের আলো এসছে পশ্চিমবঙ্গে, তাই আমরা জানতে পাচ্ছি, আমরা এটা নিয়ে আলোচনা করছি, নাথিং নিউ।
অলরেডি বিপ্লব দেবের সরকার যথেষ্ট জনপ্রিয় সরকার এবং যথেষ্ট ভালো কাজ করছেন ত্রিপুরা। সন্মাদে আপনি রাজনৈতিক অবস্থান থেকে বলতেই পারেন এসব। আপনিও জানেন বিপ্লব দেবের বিরুদ্ধে দলের অন্দরই ক্ষোভ রয়েছে, আপনিও জানেন মহিলা নিরাপত্তা ত্রিপুরা এবারে একটা বড় ইস্যু, আপনিও জানেন যে টাস্কের কথা আমরা দেখালাম সেগুলো তার বেনিফিশিয়ারিদের যা সুবিধা দেওয়া হচ্ছে তার প্রচার নয়, আগামী দিনে কি করতে হবে তার প্রচার। না কিন্তু পিউ আপনাকে একটা কথা বলি, আমি জানি বলে প্রশ্নটা নয়, প্রশ্নটা যে প্রচারটা ত্রিপুরা নিয়ে পশ্চিমবঙ্গে হচ্ছে তার অনেকটাই ভুল প্রচার। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ ত্রিপুরা নিয়ে কিছু পড়াশোনা করেই বলছি এটা, যে ভুল প্রচারগুলো ত্রিপুরা নিয়ে বারবার হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রচারগুলো সামনে চলে আসছে তার মধ্যে পজিটিভ প্রচারগুলো নিয়ে আমরা ভাবছি যে বিপ্লব দেব বোধহয় তৃণমূলের প্রেক্ষিতে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। একদমই না, সারা বছর ধরে বিপ্লব দেব বেশ কিছু ভালো কর্মসূচিতে নেন, আমি একদম পয়েন্ট ওয়াইজ বলে দিতে পারি প্রত্যেকটা। আক্তারদা, দেখুন আপনারা না বাস কোথাও একটা কোনো যান্ত্রিক সমস্যা রয়েছে, আমি আবার আসবো আক্তারদার যে সমস্যা মানে সারিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার আগে ত্রিপুরারই আরো একটা দিক আপনাদের দেখাই, টিপ্রা ল্যান্ড এবং তাদের যিনি মোথা টিপ্রা মোথা, তারাও কি এবার তৃণমূলের সঙ্গে? কারণ এই জোটটা যদি একসঙ্গে আসে তাহলে ওই ট্রাইবাল ভোটটাও তৃণমূলের দিকে আগামী দিনে আসতে পারে, যেখানে রাজনৈতিক সমীকরণ অনেকটা বদলে যেতে পারে, সম্ভাবনা কিন্তু সেরকমই বলছে। ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। সদ্য সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিয়মিত আসছেন তৃণমূলের অন্য নেতারাও। বিজেপির বিরুদ্ধে ঘাসফুল শিবিরের এই লড়াইয়ে খুশি আঞ্চলিক জনজাতি প্রধান দল টিপ্রা মোথা। ত্রিপুরা সফরে অভিষেকের গাড়িতে হামলার নিন্দাও করলেন দলের প্রধান। कोई भी वायलेंस किसी के खिलाफ भी गलत बात है, ये जो हुआ है ये ठीक नहीं है, ऐसा नहीं होना चाहिए। তাহলে কি ত্রিপুরায় বিজেপিকে হারাতে এবার হাত মেলাবে তৃণমূল এবং টিপ্রা মোথা? কেউ যদি অবহেলায় রয়েছে বা কেউ যদি অত্যাচারিত দীর্ঘদিন ধরে বিজেপির শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজে একটা বিকল্প শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিতে চায়, নিশ্চয়ই আমরা তাদের সাথে কথা বলবো। बीजेपी के खिलाफ तो सीपीएम भी है ना, तो मैं तो सीपीएम के संग जा नहीं सकता हूँ। माँ ममता दीदी के संग पार्लियामेंट में थी, मेरे फादर थे, आई हैव अ लॉट ऑफ रिस्पेक्ट फॉर ममता। ममता भी तो कांग्रेस में बहुत बड़ा लीडर था, देन शी लेफ्ट द कांग्रेस बिकॉज कांग्रेस इज नॉट इंटरेस्टेड इन डिफीटिंग द सीपीएम। ত্রিপুরা সফরে সিপিএম নিয়ে একই সুর শোনা গিয়েছে অভিষেকের গলাতেও। সিপিএম এর সাথে তৃণমূলের জোটের কোন রকম কোনো প্রশ্নই ঘটে না। সিপিএম এর মধ্যে অনেক কর্মী সমর্থক নেতা যারা রয়েছে, তারা যদি বিজেপিকে লড়তে চায়, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প। তারা যদি তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে চায়, তাদেরকে আমরা স্বাগত জানাই। ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর মানিক্য 2019 সালে ত্রিপুরা কংগ্রেস সভাপতির পদ ছাড়েন, তৈরি করেন টিপ্রা মোথা নামে দল। তাদের বড় ভরসা উপজাতির সমর্থন। সম্প্রতি উপজাতি পরিষদের নির্বাচনে টিপ্রা মোথা পায় 18টি আসন, বিজেপি 9টি। পরিসংখ্যান বলছে ত্রিপুরায় উপজাতি ভোট 31%। 60 আসনের বিধানসভায় 20টি আসনই উপজাতিদের জন্য সংরক্ষিত। এই 20 আসনের ওপর ত্রিপুরায় ভোটের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। ফলে সিপিএমকে বাদ দিয়েই আসলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে প্রদ্যোৎ মানিক্যর দল আগামী দিনে ত্রিপুরাতে রাজনৈতিক জমি শক্ত করতে পারে কিনা 2023-এর বিধানসভা নির্বাচনের আগে নজরে সেটিও গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে। ক্যামেরা সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, আগরতলা। প্রশ্নটা বাংলা কিংবা ত্রিপুরার নয়, প্রশ্নটা তৃণমূল যে কর্মসূচি নিচ্ছে এবার কি তাকে চেজ করতে পাল্টা কর্মসূচি বিজেপির দিচ্ছে, বিজেপি চেজিং গেমে যাচ্ছে? আক্তারদা, আপনার কি মনে হয়? আমরা দেখলাম খেলার পাল্টা কর্মসূচি বিজেপি নিল, আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি অভিষেক যা বললেন পাল্টা টোটকা দিচ্ছেন বিপ্লব। দেখুন, আচ্ছা রাজনৈতিক আচ্ছা, আর ধর্ম, জাতি, শ্রেণী ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতায়ন পাওয়ার একটা চেষ্টা। উপজাতি ভোট আপনি বলছিলেন 31% ত্রিপুরাতে, টিপ্রা মোথা তার নেতা, তাকে চাই। অভিষেক তরুণ, টিপ্রা মোথাও তরুণ, তারুণ্যের মিল রয়েছে। ওখানে বিজেপির সাথে লড়তে গেলে, হ্যাঁ বিজেপির সাথে লড়তে গেলে ওখানে একটা অন্য বিকল্প চাই। অন্য বিকল্প হচ্ছে উপজাতি ভোটটা নেওয়ার একটা চেষ্টা। আমাদের রাজ্যে যেটা করছে, উত্তরপ্রদেশে যেটা করছে, সেই রকম পরম্পরা আমরা দেখতে চাইছি, করতে চাইছি ত্রিপুরাতে। উত্তরপ্রদেশে এটা চলে, বিহারে এটা চলে, বাংলাদেশ শুরু হয়ে গেছে।
তাই আমরা বাংলায় আদিবাসী ভোট দেখতে পাই, মতুয়া ভোট দেখতে পাই, মুসলিম ভোট দেখতে পাই। আর মানে সিমিলার আইডেন্টিটি পলিটিক্স যেটা আমরা বাংলাতেও দেখলাম, একদম রেপ্লিকা ত্রিপুরাতেও আপনারা করতে চাইছেন। তাপসদা, তাপসদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাপসদা, আইডেন্টিটি পলিটিক্স আমরা বাংলা এখানেও নির্বাচন পূর্ববর্তী পর্যায়ে যা দেখলাম একদম সেম রেপ্লিকা আমরা ত্রিপুরাতেও দেখছি, আপনারা সেভাবেই এগোতে চাইছেন? না, ত্রিপুরার না, সেটা যত দিন এগোবে যেমন হবে, ত্রিপুরার মানুষ যেমন চাইবে। ত্রিপুরায় কিছু কিছু শক্তি আছে, সেটা অনেকেরই জানা, বেশিরভাগ মানুষই জানে। ত্রিপুরার মানুষ ডিসইলিউশনড উইথ বিজেপি। সনোয়াল যতই চাক না কেন, বিপ্লব দেবকে সামনে রেখে ওদের রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বই এই সামনে নির্বাচনটা লড়বে না, এটাই স্বাভাবিক। তারপরে যা পারমুটেশন কম্বিনেশন যা যা হওয়ার, যে সমস্ত ব্যাপারটা হচ্ছে তাপসদারা বা তৃণমূল চেষ্টা করছে থার্ড অল্টারনেটিভ হতে। যদি সম্ভব হয় সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স, সিপিএম সেটা করবে না। অনেক ভেবেচিন্তেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিপিএম কে ভাবতে হবে যে মূল শত্রুকে, অর্থাৎ এখনই আহ্বান গেছে, কিন্তু সিপিএম সেই পথে হাঁটলে ত্রিপুরাতে নিঃশেষিত হয়ে যাবে। ফলে ত্রিপুরার মাটিতে কিন্তু তিনটে ভাগে লড়াই হবে, একটি দিকে বিজেপি, আরেকটি দিকে সিপিএম, এবং তৃতীয় শক্তি হিসেবে তৃণমূল চেষ্টা করবেন ত্রিপুরাল্যান্ডের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করতে। কিন্তু ত্রিপুরাল্যান্ডের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে সেপারেট ত্রিপুরা স্টেটের আইডেন্টিটিটাকে স্বীকার করে নিতে হবে, এক। দ্বিতীয়ত আরেকটা খুব ছোট্ট পয়েন্ট আমি পিউ অ্যাড করবো, ত্রিপুরায় 8.6% মাইনরিটি ভোট, যেটা পশ্চিমবঙ্গে প্রায় 30%-এর কাছাকাছি ছিল। ফলে ত্রিপুরায় সেখানে কিন্তু তৃণমূলের পক্ষে অ্যাক্সেস করাটা খুব বেশি সম্ভব হবে না। ফলে তৃণমূলকে ডিপেন্ড করতে হবে। খুব সংক্ষেপে সুমনদা। না দেখুন, প্রদ্যোৎ কিশোর মানিক্য তো শক্তিশালী নেতা, এবং প্রদ্যোৎ কিশোর মানিক্য একসময় কংগ্রেসে ছিলেন। আমি প্রদ্যোৎ কিশোর মানিক্যর ইন্টারভিউটা দেখছিলাম, এবং উনি যেটা আগেও বলেছেন, আবিরের ইন্টারভিউ ছাড়াও আমি দেখছিলাম, আগেও বলেছেন যে ওনার এবং ওনার মায়ের সঙ্গে, মহারানী বিভু দেবীর সঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সম্পর্ক আছে। দেখুন, ত্রিপুরাতে আদিবাসী ভোট সকলের দরকার। বিজেপিকেও কিন্তু ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটিকে নিতে হয়েছিল সঙ্গে। ফলে তৃণমূল যদি একটা অ্যালায়েন্স করে, সেটা কোনো বড় বিষয়, সেটা বড় বিষয় নয়, সেটা খুব স্বাভাবিক বিষয়। আর আমি সন্ময়দার তাহলে কি ভোটের অঙ্কে এগিয়ে থাকবে তৃণমূল? দেখুন, আমার নিজস্ব বিশ্বাস, তাপসদা যেটা বলছেন আমি তার থেকে এগিয়ে বলবো, ত্রিপুরা বিজেপির কাছে মোটামুটি একটা লস্ট গেম। সবাই জানে যে ত্রিপুরায় বিপ্লব দেবের উপরে সেখানকার মানুষ কতটা ক্ষুব্ধ, বিজেপির নিজের ভোটাররা কতটা ক্ষুব্ধ, তার উত্তর 2023-এ পাওয়া যাবে। তবে নিশ্চয়ই বিজেপিরও নিজস্ব যুক্তি রয়েছে। এই রাজনৈতিক আকচাকচি চলতে থাকবে, তর্ক চলতে থাকবে, বন্যায় বিধ্বস্ত মানুষদের হাহাকার এবং তাকে ঘিরে রাজনৈতিক তরজাও চলতে থাকবে। তার মধ্যে থেকে উঠে আসবে আশার আলো, যে আশার আলো আপনাদের দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। কোথাও যাবে না। সেই আশার আলো কিভাবে আসছে আপনাদের সামনে আমরা আনবো, কিন্তু তার আগে আমাদের উপস্থিত অতিথিদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আলোচনার সময় জনতার দরবারে একদম নেই। এবার সেই 11 দিনের শিশুকন্যাকে আপনাদের সামনে আনতে চাই, যে আজ এই বন্যা বিধ্বস্ত প্রত্যেক মানুষের কাছে জীবনের প্রতীক, আশার আলো। জলে নাকাল ঘাটাল, ঘর বাড়ি জলের তলায়, বৃষ্টিতে উলটপালট শহর। রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল, নৌকো ডিঙিতে চলছে পারাপার। তাতে অবশ্য থোড়াই কেয়ার সুইটির। মায়ের কোলে 11 দিনের মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘাটাল হাসপাতাল গিয়েছিলাম পাসপোলিওর জন্য। কতদিনের বাচ্চা? 11 দিনের বাচ্চা। কি অবস্থা আপনাদের ওখানে পরিস্থিতি? পরিস্থিতি প্রচুর খারাপ। খাটে বিছানার উপরে বসে আছি বাচ্চা নিয়ে, নিচে জল। বাড়ি জলের তলায়, সদ্যজাতকে নিয়ে প্রতিবেশীর বাড়ির ছাদে 3 দিন কাটাতে হয়েছে মা বাবাকে। জল একটু নামতেই একরত্তিকে নিয়ে নৌকোয় চেপে বসেন সুমিত্রা, অসিত। হাসপাতাল ঘুরে অবশেষে বাড়ি ফেরা। খাটকে চাগিয়ে রেখেছিলাম, তার উপরে বাচ্চা নিয়ে বসেছিলাম। আবার যদি একই পরিস্থিতি, আবার খুবই চিন্তার বিষয় আর কি। বানভাসী হাওড়ার আমতাও জল ঢুকে বাড়িতেই বন্দী। আটকে পড়েন আমতার ভাতেঘড়ি এলাকার বাসিন্দা গণেশ প্রামাণিকও। পেশায় কাঠমিস্ত্রি, মস্তিষ্কে কঠিন অসুখ।
বাঁ চোখে ভালো দেখতে পান না। চিকিৎসা চলছে এসএসকেএমে। অসুস্থ শরীরে 3 দিন ধরে কোনো রকমে বাড়ির ছাদে পড়েছিলেন। ওষুধ শেষ, চিকিৎসাও বন্ধ। শেষমেশ বিধায়কের উদ্যোগে উদ্ধার, ভর্তি করা হয় আমতার জয়পুর হাসপাতালে। এইখানে তো বন্যার সময় আটকে গেছি। কদিন হলো আপনার চিকিৎসা নেই, ওষুধ নেই? 1 সপ্তাহ হয়ে গেল, আমার ওষুধ ফুরিয়ে গেছে। আর এত জলে তো যেতে পারেনি। জলই জীবন, কিন্তু এখন জীবনটাই জলে। কবে এই দুর্ভোগ মিটবে? জলবন্দী ঘাটাল, আমতার শরীর মন জুড়ে এখন এই একটাই প্রশ্ন। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, সন্তু মালিক ও সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।